চূড়ান্ত হয়ে গেছে 2026 বিশ্বকাপের 48 দল। কিছু আছে চমক, কিছু আছে হতাশা। সবকিছু নিয়ে কথা বলবো সিনিয়র ক্রীড়া সাংবাদিক MM কাসারের সঙ্গে। কাসার ভাই, স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ। হতাশাটা দিয়ে শুরু করি। ইতালির মতো একটা বড় দল, পুরো বিশ্বে যারা ফুটবল দেখেন তাদের সবারই ফেভারিট, ফার্স্ট ফেভারিট বা সেকেন্ড ফেভারিট, থার্ড ফেভারিট, টানা 3বারের মতো বিশ্বকাপ খেলতে পারছে না। কি বলবেন? আমার মনে হয় যে ইতালির যারা এই ফুটবল প্রেমী বা ইতালির নাগরিক যারা রয়েছে তাদের জন্য এই বিষয়টা একটা এই হতাশা পড়াটা একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। কারণটা হলো যে আপনি যখনই টানা তিনবারের মতো যখন আপনি বিশ্বকাপের মতো বড় আসরে খেলতে পারবেন না, আর কোন দল খেলতে পারছে না? যে দল 4বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। আর আমি ইতালির প্রতি আপনি যেরকম ভাবে বললেন যে ইতালির যারা ফেভারিট বা যারা সমর্থক বা ইতালিকে যারা ইতালির ফুটবল যারা পছন্দ করে তাদের জন্য এটা বড় একটা হতাশার বিষয় হতে পারে। আমার জন্য এটা পার্সোনালি একটা বড় হতাশার বিষয়। কি কারণে? কারণ ইতালি সর্বশেষ যেবার চ্যাম্পিয়ন হয়েছিল সেই বিশ্বকাপটা আমি দেখেছিলাম। সেই বিশ্বকাপটা মাঠে বসে দেখার সৌভাগ্য আমার হয়েছিল, যেটাতে জিনেদিন জিদানকে আপনার ঢুসো মেরেছিলেন এবং এই কারণে তিনি লাল কার্ড পেয়েছিলেন। সেই বিশ্বকাপটা ইতালি জিতেছিল এবং শেষবারের মতো সেই বিশ্বকাপের আনন্দ করতে পেরেছিল কিন্তু তারা সেবারই। তারপরে আরো কয়েকটা বিশ্বকাপ খেলেছে কিন্তু প্রথম রাউন্ড থেকে বাদ হয়ে গেছে। এবং এবার টানা 3বারের মতো একটা ইতালির মতো একটা দল, যে দল 4বারের চ্যাম্পিয়ন, যে দল সবসময় হট ফেভারিট হিসেবে বিশ্বকাপে খেলে, সেই দল এত বাজে পারফরমেন্স করবে। এত বাজে পারফরমেন্স মানে আপনি তাদেরকে এবার খেলার জন্য কিন্তু আপনি শেষ প্লে অফ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল, শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। আমি যদি আরেকটু স্পেসিফিক করি তাহলে আপনি দেখবেন যে আপনি টাই ব্রেকারে পর্যন্ত গিয়েছে ম্যাচটা, সেখানে তারা হেরে গিয়েছে এবং যে দুটো পেনাল্টি মিস করেছে, খুবই বাজেভাবে পেনাল্টি মিস করেছে। সবচেয়ে বড় বিষয়টা হলো যে এটা ইতালির সমর্থকদের জন্য বড় হতাশার বিষয়। এটি একটি দিক। আরেকটি দিক হলো যে 4বারের একটা চ্যাম্পিয়ন দল টানা 3বার বিশ্বকাপ খেলতে পারবে না। আমি ঠিক রুবাত, আমি এটা মেনে নিতে পারছি না। কেন জানি আমার কাছে মনে হচ্ছে যে এটা খুব সম্ভবত এটা একটা মানে অকল্পনীয় একটা বিষয়ের মতো তৈরি হয়েছে। কাছে ভাই, 90-এর দশকে যারা বিশেষ করে যারা ফুটবল দেখা শুরু করেছেন বা 80-র দশকে, তাদের কাছে ইতালি আপনি বলছিলেন সবসময় বড় নাম ছিল। আমি যদি নামগুলো বলি, পাওলো রসি, মালদিনি, রবার্টো ব্যাজিও, এদের মতো তারকাদের বিশ্বকাপে আমরা নিয়মিত দেখতাম একসময়। 90, 94, 98, 2006 তো চ্যাম্পিয়ন হয়েছে তারা। 3টা বিশ্বকাপ না খেলার ফলে বিশেষ করে বাংলাদেশি সমর্থক যারা আছে তাদের একটা জেনারেশন কিন্তু ইতালির খেলা দেখলোই না বিশ্বকাপে। সেই ক্ষেত্রে কি এটা তাদের যে জনপ্রিয়তা, এক সময় অত্যন্ত জনপ্রিয় দল ছিল ইতালি, এর সাথে কি একটু ভাটা পড়তে পারে? হয়তো কিছুটা একটু দুঃখ তারা পাবে, কিন্তু তারপরে আপনি যারা দলটাকে ভালোবাসে এবং ইতালির ফুটবলের সঙ্গে যারা অভ্যস্ত, যারা ইতালির ফুটবলের সেই সোনালী দিনগুলো দেখে এসেছিল এবং ইতালিকে যারা ভালোবাসে, ইতালির ফুটবলের স্টাইলটাকে যারা পছন্দ করতো, আমার মনে হয় যে তারা হতাশ হবে, কিন্তু তারা একেবারে যে সমর্থন হারিয়ে ফেলবে বা তাকে ইতালিকে আর সমর্থন করবে না সেরকম কোনো কিছু না। আর ইতালির আপনি যে হতাশার কথাটা বললেন, এই হতাশার সঙ্গে কিন্তু ইতালির আমি মনে করি যে বিশ্বকাপ থেকেই কিন্তু জড়িত। আপনার মনে রয়েছে যে ইতালির রবার্তো ব্যাজিওর কথা আপনি বলছিলেন, মালদিনির কথা বলছিলেন। রবার্তো ব্যাজিওর কিন্তু আপনি সেই যে পেনাল্টি মিস করে তিনি হতাশ হয়ে তাকিয়ে রয়েছিলেন কোমরে হাত দিয়ে, সেই দুঃখের ছবিটা বা সেই ট্র্যাজিক হিরো হিসেবে কিন্তু রয়ে গিয়েছেন তিনি বিশ্বকাপে। অথচ কি দুর্দান্তই না খেলতেন। সো আমার কাছে মনে হচ্ছে যে সার্বিকভাবে ইতালি 4বার বিশ্বকাপ জিতেছে, কিন্তু আপনি যদি সার্বিকভাবে পুরো টিমটাকে যদি বা ওয়ার্ল্ড কাপ টিমটাকে বা তাদের ইতিহাসটাকে যদি আপনি পর্যালোচনা করেন, তাহলে দেখা যাবে যে মানে ইতালি ম্যাক্সিমাম সময় আপনি ট্র্যাজিক হিরো হিসাবে রয়েছে। সো এই হতাশা তারা কাটিয়ে ওঠার জন্য তাদের 4 বছর সময় লাগবে। সো সমর্থক যারা রয়েছেন তাদেরকেও ধৈর্য ধারণ করতে হবে। সো আমার কাছে মনে হচ্ছে যে ইতালির মতো দল যদি বিশ্বকাপে না খেলে তাহলে সেটা কিন্তু আপনি বিশ্বকাপ ফুটবলেরই একটা হতাশার বিষয়, কোনো সন্দেহ নেই। হতাশার পর এবার একটু উচ্ছ্বাসের প্রসঙ্গে আসি। ইরাক একটা দেশ যারা গত 2-2.5 দশক 3 দশক ধরে যুদ্ধ বিগ্রহে ভুগছে এবং ঢুকছে দেশটি, বিশ্বকাপ খেলার সুযোগ পেল। এবং আমরা সকাল থেকেই বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং গণমাধ্যমে পাঠানো ছবিগুলো দেখছিলাম, বাগদাদ, মসুল, তিকরিতের মতো শহরগুলোতে মিছিল আনন্দের। ইরাকের এই হঠাৎ করে যে সাফল্য, এটাকে কিভাবে দেখছেন? 40 বছর পর একটা দেশ বিশ্বকাপে খেলছে, কোনো সন্দেহ নেই এটা দুর্দান্ত একটা সাফল্য। এবং আপনি যে মিছিলের কথা বলছিলেন, আমি সেই ভিডিওগুলো দেখেছিলাম, লোকজন রাস্তায় বেরিয়ে চলে এসেছে, হর্ন বাজাচ্ছে, গাড়ি চলছে। তো সবকিছু মিলে মানে এই আনন্দের জন্য তারা অপেক্ষায় ছিল। এবং 40 বছর পরে যখন একটা দেশ বিশ্বকাপে খেলছে, অপেক্ষার পরিমাণটা কি হতে পারে সেটা তো আপনি বুঝতেই পারছেন। আমার খুব মনে পড়ছে যে 97-এ আমরা যখন ICC ট্রফিতে জিতেছিলাম, তারপরে যে বিশ্বকাপে খেলার যে মর্যাদা অর্জন করেছিলাম, সেই সময় ঢাকার থেকে শুরু করে পুরো
বাংলাদেশের যেরকম একটা আনন্দ মিছিল হয়েছিল, যে আনন্দের উল্লাস হয়েছিল, আমি সেই ইফেক্ট মানে আবেগটা আমার মধ্যে চলে এসেছিল। মনে হচ্ছিল যেন বোধহয় এরাও আজকে সেরকম আনন্দের মুখর ইসের মধ্যে রয়েছে। তারপরে একটা জিনিস আপনি মাথায় রাখবেন যে ইরাক ফুটবল দলটা কিন্তু আপনি তেমন স্ট্রং কোনো দল না, ইরাক কিন্তু বিশ্বকাপ জিতবে না আপনি নিশ্চিত থাকতে পারেন। তারাও একটা পার্টিসিপেটরি দল হিসেবে কিন্তু এবারের বিশ্বকাপে খেলছে। তারপরও বিশ্বকাপের মতো বড় আসরে 40 বছর পর আপনি ফিরে আসাটা মানে এটাও খুবই অ্যামাজিং একটা বিষয়। আপনি ঠিকই বলেছেন যে ইতালির সমর্থকদের জন্য এবারের বিশ্বকাপে যদি হতাশার হয়, তাহলে উল্টো পিঠে রয়েছে কিন্তু আনন্দের ছোঁয়া যেটা রয়েছে যে ইরাকের। সো এবারের বিশ্বকাপটা আমি বলতে পারি যে ইতালির জন্য আপনি দুঃখের একটা সারথি হয়ে রইলো, এবং ইরাকের জন্য এটা আনন্দের কাব্য হয়ে রইলো। কাসের ভাই, বিশ্বকাপের ফরম্যাটটা নিয়ে যদি একটু কথা বলি, 48 দল করা হয়েছে। ফিফার যুক্তি ছিল যে বিশ্বের সব থেকে জনপ্রিয় খেলা ফুটবল, এই জন্য যত বেশি দেশকে আমরা পার্টিসিপেশন সুযোগ দিতে পারি। সেই সুযোগে অনেক ছোট ছোট দেশ, কুরাসাও, উজবেকিস্তান, কেবো ভার্ডের মতো দেশগুলো প্রথমবারের মতো বিশ্বকাপ খেলছে। এই ফরম্যাটটাকে সাপোর্ট করেন আপনি? আমি সাপোর্ট করি না। কেন সাপোর্ট করি না, তার কারণটা হলো যে নট নেসেসারি যে আপনাকে বিশ্বকাপে আনন্দ নিতে হলে বিশ্বকাপে খেলতেই হবে। আপনি বিশ্বকাপে অংশগ্রহণকারী দল না হয়েও কিন্তু বিশ্বকাপের আনন্দ নিতে পারেন। রুবায়েত, আপনি দেখবেন যে বিশ্বকাপ যখন হয় তখন সেখানে যে 32টা দল আগে খেলতো, এখন 48টা দল খেলবে। কিন্তু বিশ্বের যতগুলো দেশ রয়েছে সবগুলো দেশে কিন্তু বিশ্বকাপের একটা আনন্দ থাকে। বাংলাদেশ তো বিশ্বকাপে খেলছে না, কিন্তু যতক্ষণ পর্যন্ত বিশ্বকাপ চলে তখন কিন্তু পুরো বাংলাদেশ বিশ্বকাপময় হয়ে ওঠে। এটা শুধুমাত্র বাংলাদেশের, আমি পত্রপত্রিকার কথা বলছি না, টেলিভিশনের কথা বলছি না, আপনি দেখবেন যে মিডিয়ার কথা বলছি না, আপনি সর্বত্র কিন্তু আলোচনার একটা কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ওয়ারেস বাংলাদেশ কিন্তু এই বিশ্বকাপে খেলছে না। আমি কেন বলছি যে বিশ্বকাপে এত বেশি দলের খেলাটা উচিত না, তার কারণটা হলো যে বিশ্বকাপে আমরা কিন্তু ফিয়ার্স কম্পিটিশন একটা আশা করি। এখানে আপনি ওয়ান সাইডের অ্যাফেয়ার্স যদি হয়ে যায়, একটা দল খেলতে নামছে, আপনি যে দলগুলোর কথা বললেন, কেপ ভার্দে বা আপনি কুরাসা, উজবেকিস্তান, এদের বিরুদ্ধে যদি আর্জেন্টিনার মতো বা ব্রাজিলের মতো দল খেলে, তখন দেখবেন আপনি সেখানে 5-0 বা 7-0 এ ধরনের ঘটনা ঘটতে পারে। যদিও আমরা জানি যে বিশ্বকাপে জার্মানির কাছে আপনার ব্রাজিল হেরেছিল 7-1 গোলে, সে ধরনের ঘটনাও ঘটেছে। কিন্তু এই দলগুলোর ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয়টা হলো যে আপনি আগেই জেনে যাচ্ছেন যে রেজাল্টটা কি হতে যাচ্ছে। সো বিশ্বকাপের মতো একটা বড় আসরে আমরা ফিয়ার্স কম্পিটিশন আশা করি, যে একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে, লড়াই হবে, খুব ভালোভাবে আপনি ম্যাচটা উপভোগ করতে পারবো আমরা এখানে। কিন্তু যখনই এটা একটা ওয়ান সাইডেড অ্যাফেয়ার্স এর মতো হয়ে যাবে, তখন সেখানে কিন্তু আর আনন্দটুকু পাবো না। এই কারণে আমি মনে করি যে আপনি বিশ্বকাপের দলের সংখ্যা কমিয়ে এনে যদি সেটা আরো একটু কম্পিটিটিভ করা যেতে পারে, সেটা আমার কাছে মনে হচ্ছে যে আরো ভালো মাত্রায় হবে। হয়তো আমার সাথে এটার সাথে অনেকে একমত হবেন না, বলতে চাইবেন যে ছোট দল বলে তাদের বিশ্বকাপে খেলার ইচ্ছে নেই। রয়েছে, তারা ছোট দল আরো বড় হোক, তারা 32 দলের মধ্যে সুযোগটা করে নোক। সেরকম ভাবে যদি করতে পারে, তাহলে দেখবেন যে তাদের খেলার এনহ্যান্সটা, পাওয়ারটা একটু বাড়বে, এবং তাদের খেলাটাও যে একটা আনন্দ দিতে পারে সবাইকে, সেই বিষয়টা হয়তো তাদের মধ্যে, এই দলগুলোর মধ্যে একটা সেরকম একটা মানে চিন্তা চেতনা চলে আসতে পারে। বিষয় হচ্ছে প্লে অফের যে ফরম্যাট, সেটা নিয়ে অনেক আসলে সমালোচনা হচ্ছে। আমরা ইউরোপ থেকে দেখলাম ইতালি বাদ পড়ে গেছে, ডেনমার্ক বাদ পড়ে গেছে, আফ্রিকা থেকে নাইজেরিয়া কোয়ালিফাই করতে পারেনি, অথচ এশিয়া থেকে 9টা দল খেলছে। কনকাকাফ জোন, যেখান থেকে কুরাসাও সুযোগ পেয়েছে। এই কোটাগুলোকে একটু অ্যাডজাস্ট করা যায় কিনা? ফিফা কি এটা মানে সমাধান বের করতে পারবে? মোস্ট প্রবাবলি আমার মনে হয় যে ফিফার এটা বের করা উচিত। কারণটা হলো যে ইউরোপের যে দলগুলো রয়েছে, সেই দলগুলো কিন্তু আপনি জানেন যে বিশ্বকাপে অনেক ইউরোপের দেশ খেলছে না, কিন্তু তাদের ফুটবলের যে ঐতিহ্য এবং তাদের যে ফুটবলের শক্তি, এই শক্তি বা তাদের ঐতিহ্য, ইতিহাস এত সুন্দর যে আমি মনে করি যে তারা বিশ্বকাপে খেলার দাবিদার। বাট তারা কোটার কারণে খেলতে পারছে না, কারণ তাদেরকে বলা হয়ে থাকে যে ইউরোপ থেকে এতগুলো দল খেলবে, এশিয়া থেকে এতগুলো খেলবে। আমার মনে হয় যে এই বিষয়টাও একটা ফিফার একটা চিন্তা ভাবনা হয়তো করবে যে, বাট ফিফা আপনি এই যে কোটার সিস্টেমটা করেছে, এটাও কিন্তু পিছনে কিন্তু আপনি অন্য একটা ভূমিকা রয়েছে, আপনি ভোটাভুটির একটা ভূমিকা রয়েছে। আপনি জানেন যে এখানে আপনি ফিফায় যারা রয়েছেন, তারা এই অঞ্চলের ভোট পাওয়ার জন্য হয়তো এখানকার দল যাতে একটু বেশি সুযোগ পায়, সেই চেষ্টাটুকু তারা করে থাকেন। সো আমার মনে হচ্ছে যে এখানে পলিটিক্স না এনে আনা উচিত যে ফুটবলের আনন্দটা কোন দল খেললে বেশি পাওয়া যাবে, সেই বিষয়টাকে একটু প্রায়োরিটি দেওয়া উচিত। এবং সেটা আমি জানি না যে ফিফা এটা করবে কিনা, কারণটা হলো যে তাদের কাছে দিন শেষে কিন্তু আপনি ওই অফিসের গদিটাই ইম্পর্টেন্ট বেশি, এবং পাওয়ারটা উপভোগ করাটাই বেশি। আরেকটা বিষয় আপনি বলছিলেন যে ছোট দলগুলো সুযোগ পাচ্ছে। বাংলাদেশের দিকে যদি তাকাই, কুরাসাওয়ের জনসংখ্যা 1.5 লাখের একটু বেশি, 2 লাখের মাঝামাঝি। এরকম একটা দেশ বিশ্বকাপ খেলছে, এবং ফিফা এরকম একটা পরিকল্পনা করছে আগামী 10 থেকে 12 কিংবা 16 বছরের মধ্যে 60 দলের একটা বিশ্বকাপ করা যায় কিনা, 48 থেকে আরো 12টা দল বাড়িয়ে।
বাংলাদেশ কি স্বপ্নটা দেখতে পারে? সেক্ষেত্রে যদি আরো একটু সংখ্যা বাড়ে তাহলে হয়তো বাংলাদেশ মানে স্বপ্নটা দেখতে পারে, কিন্তু এই ধরনের বিশ্বকাপে খেলে আপনি যদি বিশ্বকাপের থেকে কোনো কিছু অর্জনই করতে না পারেন, শুধুমাত্র পার্টিসিপেটরি দল হিসেবে যদি খেলেন, কম্পিটিটিভ যদি না হতে পারেন, তাহলে লাভটা কি? আপনি শুধুমাত্র একটা বিশ্বকাপে খেলা একটা অভিজ্ঞতা নিয়ে ফিরছেন। আমি মনে করি যে সেটা মানে আপনার প্রতিযোগিতামূলক ফুটবলের জন্য খুব একটা ইম্পর্টেন্সি যে বাড়বে তা কিন্তু না। আপনি দেখবেন যে বিশ্বকাপে যখন 32টা দলও খেলতো তখন আপনি নিশ্চিত থাকতে পারতেন যে সেখানে সৌদি আরব কোনোদিন চ্যাম্পিয়ন হবে না। আপনি চ্যাম্পিয়ন হবে কিন্তু সেই বড় দলগুলো। আমি ছোট দল বড় দল বলতে চাই না, আমি বলতে চাই যে দলের ফুটবল ইতিহাস, ঐতিহ্য এবং তাদের যে ক্যারিশমাটিক আপনার খেলোয়াড় রয়েছেন বা ফুটবলের প্রতি তাদের যে আপনার এক ধরনের উন্মাদনা বা এক ধরনের প্যাশন সেটা রয়েছে, সেটাই কিন্তু সবকিছু, এই সব পয়েন্টগুলোকে যোগ করলে আপনি কিন্তু দেখতে পাবেন যে দে আর দ্য বেস্ট, বেস্ট, এই ক্ষেত্রে তারা সেরা। এই জিনিসটাও কিন্তু আমি মনে করি যে প্রায়োরিটি দেওয়া উচিত। হ্যাঁ, আপনি একটা জিনিস ঠিক যে যদি 60টা দল খেলে তাহলে হয়তো বাংলাদেশ দলের একটা সম্ভাবনা বাড়বে। আমি সম্ভাবনার কথা বলছি, আমি নিশ্চয়তা বলছি না। কারণটা হলো যে বাংলাদেশ এখন যে পর্যায়ে রয়েছে র্যাঙ্কিং এর, বাংলাদেশের চেয়ে আরো অনেক দল র্যাঙ্কিং এ উন্নতি থাকা দলগুলো কিন্তু বিশ্বকাপে খেলার সুযোগটা পাচ্ছে না। ভিয়েতনাম খেলার সুযোগটা পাচ্ছে না, ভিয়েতনাম তো বিউটিফুল ফুটবল খেলে, সিঙ্গাপুর তাই। সো সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের এই মুহূর্তে আপনি যদি আমার কাছ থেকে একদম পুরো বাস্তব একটা সিদ্ধান্ত আশা করেন, তাহলে আমি মনে করবো যে বাংলাদেশকে বিশ্বকাপ নিয়ে চিন্তা করার আগে আপনাকে আগে এশিয়ান জোনে আপনাকে চিন্তা করতে হবে যে এশিয়া থেকে যে কয়টা দল, আপনি খুব সম্ভবত এবার 9টা দল অংশ নিচ্ছে, এই 9টা দলের মধ্যে আপনাকে 9 নম্বরের মধ্যে থাকতে হবে। যদি আপনি সেই ধরনের চিন্তাটুকু করে থাকেন, সেটাই হবে বেস্ট অপশন। আপনি বিশ্বকাপ অনেক দূরের বিষয়, আপনাকে আগে চিন্তা করতে হবে আঞ্চলিক পর্যায়ে আমাকে ভালো করতে হবে, তারপর আমাকে এই এশিয়ার মধ্যে আমাকে ভালো পারফরমেন্স দেখাতে হবে, তারপর আপনি অন্য চিন্তাটুকু করবেন। কিন্তু আপনি যদি প্রথমেই চিন্তা করে ফেলেন যে আমি আকাশে চাঁদ উঠেছে এই কারণে আমি চাঁদ ধরতে গিয়ে যদি আপনি ছাদের উপর উঠে মই লাগিয়ে উঠতে শুরু করে দেন, তাহলে আপনি পারবেন না। আপনাকে প্ল্যানটুকু করতে হবে ঠিক একদম মানে ধারাবাহিকভাবে, স্তরে স্তরে। আমার মনে হয় যে সেই চিন্তা থেকে বা সেই ধরনের প্ল্যান থেকে বাংলাদেশের ফুটবল এখন অনেক পিছিয়ে। এই প্রসঙ্গটা দিয়েই শেষ করতে চাই কায়সার ভাই, যে 80-র দশক থেকেই আমরা জানি যে বাংলাদেশে ফুটবলটা আসলে কতটা জনপ্রিয়। আমরা এই 80-র দশক দেখিনি ফুটবল খেলা, কিন্তু গল্পগুলো শুনেছি, আপনি সেটা সাক্ষী। জনপ্রিয়তাটা কাজে লাগিয়ে বাংলাদেশের ফুটবল কিন্তু খুব একটা আগাতে পারেনি। আমরা গত 1-1.5 বছর ধরে হামজা চৌধুরী আসার পর, বিদেশি খেলোয়াড়দের আসার পর একটা নতুন জোয়ার দেখছি। এটাকে কাজে লাগিয়ে কি আপনি যেমনটা বলছেন এশিয়ান মান পর্যন্ত যেতে পারবে, কিংবা দক্ষিণ এশিয়া নিজেদের শ্রেষ্ঠত্বতা তারা প্রতিষ্ঠা করতে পারবে? কি মনে হয়? আপনি যে ফুটবলের জনপ্রিয়তার কথা বললেন যে 80-র দশকের, আমার সৌভাগ্য হয়েছিল সেই 80-র দশকের ফুটবল দেখার জন্য। আমি তখন স্কুলে পড়তাম। আমি আমার ছেলের সাথে যখন গল্প করি যে তোমরা এখন রাত জেগে যে ফুটবল দেখো, আর আমরা তখন ফুটবল দেখতাম দিনের বেলায় ফুটবল দেখতাম, কিন্তু রাত জেগে আমরা ফুটবলের আনন্দটুকু নিতাম। কিভাবে বলতাম যে আমরা তখন যে দলকে সাপোর্ট করতাম সেই দলের লম্বা পতাকা তৈরি করতাম, সেই দলের বাঁশ দিয়ে পতাকা যখন লাগানো হতো সেই বাঁশের রং করতাম ইসের, এবং আমরা ওই সারা রাত বসে গল্প করতাম যে আগের ম্যাচটায় কি হয়েছিল, এই ম্যাচটা কে বেস্ট 11-এ খেলতে পারে, এই গল্পগুলো করতাম। এবং খেলাটা যখন শুরু হতো বিকেলবেলা, তখন পুরো স্টেডিয়ামে অনেকে হয়তো যেতে পারতাম না, আমরা অনেক সব খেলায় যেতে পারিনি, কিন্তু তখন যে কমেন্ট্রি হতো সেই সাউন্ড বক্সে কমেন্ট্রি শোনা হতো। এবং এখন পর্যন্ত আমাদের মনে রয়েছে যে আপনি পরের দিন পত্রিকায় যে নিউজ হতো সেই নিউজে আমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতাম, ছবি দেখতাম যে কে ভালো করেছে কে খারাপ করেছে, সবকিছু মিলে। তো ফুটবল তখন ছিল রুবাইত একটা বৈকালিক বিনোদনের একটা উৎসব কেন্দ্র। আপনি অফিস থেকে আসার পর, সাধারণত মতিঝিল থেকে অফিসে আসার পর, অফিস শেষ হওয়ার পর অনেকে বাসায় ফিরতেন না, স্টেডিয়ামে চলে যেতেন। কিন্তু এখন তো সেই আনন্দটুকু নেই। হ্যাঁ, আপনি যেটি বললেন যে এই আনন্দটুকু ফিরিয়ে আনা যায় কিনা, আমি অবশ্যই মনে করি যে ফিরিয়ে আনা যায়। কারণটা হলো এখন আপনি যে ফুটবলাররা আমাদের রয়েছেন সেই ফুটবলারদের কিন্তু আপনার শুধুমাত্র আঞ্চলিক ফুটবলে না, আমি মনে করি যে এশিয়ার ভালো মানে পৌঁছানোর মতো ফুটবলার কিন্তু তারা রয়েছেন, এবং তাদেরকে আপনার ঠিক মতো নার্চার করতে হবে এবং আপনাকে এক ধরনের সিঙ্ক্রোনাইজড ফুটবল খেলতে হবে। নট যে আপনি যে 4 জন প্লেয়ারকে ভালো আনলেন এবং সেই 4 জন যে স্টাইলে খেলে সেই বাকি 7 জন কিন্তু আলাদা স্টাইলে খেলেন। তো তাদের মধ্যে এক ধরনের যে সংহতি, একটা বন্ডিং, একটা যে সিঙ্ক্রোনাইজেশন প্রয়োজন, আমি মনে করি যে এখন বাংলাদেশ দলের যে কয়েকজন বিদেশি প্রবাসী খেলোয়াড় আসার পরে যে শক্তির মানটা বেড়েছে, শক্তিটা বেড়েছে, খেলার স্টাইলটা বেড়েছে, কিন্তু সবচেয়ে বড় দুর্বলতাটা হলো সিঙ্ক্রোনাইজেশনটা নেই। এবং সিঙ্ক্রোনাইজেশন যদি না থাকে তাহলে আপনি দেখবেন যে তবলা একভাবে বাজতেছে, হারমোনিয়াম একভাবে বাজতেছে, গান তখন আপনি যতই সুরেলা দেন না কেন আপনি পারবেন না ঠিক মতো মানে গানটা শ্রুতি মধুর করতে। ঠিক একই রকম ভাবে আমাদের এখানে কিছু শক্তিমান ফুটবলাররা এসেছেন, তাদের স্টাইল অন্যরকম, তাদের খেলার ধরন অন্যরকম, তাদের মধ্যে প্যাশন অন্যরকম, আপনার স্পিড অন্যরকম, তারা একটু অন্যভাবে চিন্তাটুকু করেন। কিন্তু সেই চিন্তাটুকু আমি মনে করি যে পুরো 11 জনের একটা এক কেন্দ্রিক চিন্তা হতে হবে। কারণ ফুটবল আপনি
ইন্ডিভিজুয়াল স্কিল দিয়ে একটা দুটো ম্যাচ জিততে পারেন, কিন্তু আপনাকে যদি পুরো টুর্নামেন্ট জিততে হয় বা আপনাকে শক্তিমান একটা দল হিসাবে, যেটা আপনি বলছেন যে বড় দল হিসাবে যদি হয়ে উঠতে হয়, তাহলে আপনাকে দিন শেষে একটা টিম হতে হবে। এবং এই টিম হতে পারলেই তখনই আপনি দেখবেন যে আপনি যে স্বপ্নটুকু দেখছেন যে বাংলাদেশও হয়তো এশিয়া একসময় ভালো একটা মর্যাদাপূর্ণ ফুটবল দেশ হিসাবে আবির্ভূত হতে পারবে, আমি সেই স্বপ্নটুকু অন্তত দেখছি। MM কায়সার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। এই ছিল আজকের অফ দ্য ফিল্ডে। দেখা হবে আগামী সপ্তাহে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন BDNews24.com-এ।